টিবিএস মার্কেটসের এবারের পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের এই শোর প্রথম যে অতিথি হয়ে এসেছিলেন চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট আসিফ খান, আজকে তিনি আছেন আমাদের সঙ্গে। উনি আমাদের শোতে বাজার সম্পর্কে আশাবাদ প্রকাশ করেছিলেন 2020 সালের সেপ্টেম্বরে। মাঝখানে অনেক দিন পেরিয়ে গেছে, অনেক কিছু হয়েছে বাজারে। তো এখনকার উনার বাজার সম্পর্কে যে পার্সপেক্টিভ, এগুলো আমরা শুনবো। আসিফ ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। অনেক কিছুই হয়ে গেল মাঝখানে। এখন আপনারা কিভাবে ইনভেস্ট করছেন, বাজার কেমন দেখছেন, ইকোনমি কেমন দেখছেন, একটু যদি আমাদের বিস্তারিত বলেন। আসলে আমি একটা কাজ করি, তখনকার যেই ফার্স্ট শোটা আপনারা করেছিলেন ওইটা থেকেই গল্পটা শুরু করি আর কি। তো সেপ্টেম্বর 2020-এ আসলে কোভিডের টাইমটা ছিল এবং তখন আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের দাম নিম্নের দিকে ছিল এবং বাংলাদেশেও তখন কিন্তু মানি সাপ্লাই, টাকার সাপ্লাই ভালো ছিল, ইন্টারেস্ট রেট ফল করছিল এবং আমরা বেশ অপটিমিস্টিক ছিলাম এবং ওটা ক্যাপ পর্যন্ত উঠছিল না লোন, সেটাই এক্স্যাক্টলি। তো আপনার ধরেন ওই সময়ের পরে যদি আপনি শেয়ার বাজারটা বিশ্লেষণ করেন, মোটামুটি 2021 পর্যন্ত কিন্তু ভালো একটা মার্কেট মুভমেন্ট কিন্তু কন্টিনিউয়াস ছিল। 22-এ এসে আমরা দেখলাম যে আপনার কিছু ডিফারেন্স সিচুয়েশন তৈরি হচ্ছে গ্লোবাল ইকোনমি এবং দেশের অর্থনীতিতে। ফার্স্ট যেটা হয় যে দ্রব্যমূল্যর দাম কিন্তু রিভার্সাল করে, সব ধরনের দ্রব্যমূল্য, এনার্জি বলেন, তারপর হচ্ছে গিয়ে খাদ্যদ্রব্য, ভয়ঙ্কর, তেল, চিনি, সব কিছু। ফ্রেট কস্ট মানে আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যায়। সেখান থেকে কিন্তু সিচুয়েশনটা আস্তে আস্তে করে ঘোরা শুরু করে। আর তারপর 22-এ এসে আপনি দেখেন যে রাশিয়ার যেই ঘটনাটা ঘটে ইউক্রেনের সাথে, সেটার আরেকটা ইম্প্যাক্ট হয়। তো যেই ফ্যাক্টরগুলো 2020 এবং 21-কে আমাদের অর্থনীতি এবং মার্কেটকে ভালো রেখেছিল, ওই ফ্যাক্টরগুলো যখন ঘুরে যাচ্ছে আপনার, তখন নিঃসন্দেহে এটা একটা ইম্প্যাক্ট আছে। তো আপনার যদি 2022-এর সেকেন্ড হাফটা চিন্তা করি, সিরিজ অফ ইভেন্ট যেগুলো হয়েছে আপনার, যেরকম হচ্ছে এনার্জির দাম বাংলাদেশে বাড়ানো লাগছে একটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ, কারেন্সিতে একটা বড় চেঞ্জ, সিগনিফিক্যান্ট চেঞ্জ আফটার মেনি ইয়ার্স, একটা বড় ডেপ্রিসিয়েশন আপনার হয়ে গেছে। এছাড়াও এলসি খুলতে মানুষের একটু কষ্ট হচ্ছে। তো এই ইম্প্যাক্টগুলো কিন্তু সব ছিল। তো নিঃসন্দেহে আমরা একটু মোর ডিফিকাল্ট একটা টাইমে এখন আছি আর কি, অর্থনীতির দিক থেকেও। এবং শেয়ার বাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট তো আসলে অর্থনীতিরই একটা রিফ্লেকশন, ওদিক থেকেও একটু ডিফিকাল্ট সিচুয়েশন আছে। আপনাদের এজ অ্যাসেট ম্যানেজার, আপনি সেখানকার চেয়ারম্যান, এজ এখন কিভাবে রিস্কগুলো ম্যানেজ করছে বা ফান্ডগুলোর রিটার্ন কেমন? আচ্ছা, আগে আমি একটু বলি, রিটার্নটা বলে নিই। আমাদের 4টা মিউচুয়াল ফান্ড আছে। প্রথমটা 18 সালে শুরু হয়, এটা একটা ব্যালেন্সড ফান্ড। সেকেন্ডটা গ্রোথ ফান্ড, এটা 19-এ শুরু হয়। আর থার্ডটা ছিল হচ্ছে আপনার ফিক্সড ইনকাম ফান্ড, মানে ইনকাম ফান্ড যেটা বলি, এটা 22 সালের শুরুতে। এবং ফোর্থটা হচ্ছে শরিয়া ফান্ড, তো এটা 22 সালের শেষের দিকে আসে। তো প্রথম যে দুটা ফান্ড, ইকুইটি ফান্ডগুলো, এগুলোর অ্যাভারেজ রিটার্ন তখন থেকে যদি এখন হিসাব করি 9-10%-এর মতো। তো এটা আবার ডিপেন্ড করবে কি, ধরেন আমি যদি এটা 21-এর শেষে হিসাব করতাম, এটা 12-15% দেখাতো। এখন যেহেতু 22টা খারাপ গেছে, এখন একটু উইক, সো রিটার্নটা একটু আছে। আমরা জেনারেলি মনে করি যেটা 12-15 রেঞ্জেই হয়তো থাকবে নর্মালি, বাট প্রতি বছর তো আর ফ্ল্যাট রিটার্ন হয় না, এটা উঠানামার মধ্যে থাকে। ইনকাম ফান্ড যেটা, সেটার অ্যানুয়াল রিটার্ন যদি আমরা হিসাব করি, এটা 6.8 থেকে 7 এই রেঞ্জে আমার ইনকাম ফান্ড। এটা লো রিস্ক, লো রিটার্ন, সেফ একটা ইনস্ট্রুমেন্ট, যে কোনো সময় ইনভেস্ট করা যায়, বের হওয়া যায়। শরিয়া ফান্ডটা মাত্র শুরু হয়েছে, এটা আসলে এনাফ ট্র্যাক রেকর্ড নাই, বাট যেহেতু আন্ডারলাইং ইনস্ট্রুমেন্টটা ইকুইটি, মানে শরিয়া ভিত্তিকভাবে আমি শেয়ার বাজারে বিনিয়োগ করব, এটা রিটার্নও সিমিলার টু গ্রোথ বা ব্যালেন্সড আমরা আশা করছি 10-15 এই রেঞ্জে আমরা অন অ্যান অ্যাভারেজ আশা করি। বাট এটা প্রতি বছর 10 বা 15 হবে না, কিছু বছর 0, কিছু বছর নেগেটিভ, কিছু বছর আবার দেখবেন +23-24। আমাদের যেরকম 20-21-এ ইকুইটি ফান্ডগুলোতে 24% করে 2 বছর ধরেন রিটার্ন চলে আসছে আর কি। এটা হচ্ছে আপনার রিটার্ন হিস্ট্রি যদি বলি, এবং কি ধরনের রিটার্ন হতে পারে। আর অন্য যে প্রশ্নটা, যে পোর্টফোলিওটা আমরা কীভাবে ম্যানেজ করছে, আমরা যেটা করি, আমরা রিসার্চ ড্রিভেন অর্গানাইজেশন। তো আমরা ফার্স্টে এক্সপেকটেশনস তৈরি করি, যে ফর এক্সাম্পল আমরা যখন 2021-এর শেষে অর্থনীতি ফলো করছিলাম, দেখলাম যে কারেন্সিতে একটা রিস্ক আছে, ইন্টারেস্ট রেট যেটা লো ছিল, সরকারি বিল বন্ডের ইল্ড যখন বাড়ছে, লিকুইডিটি কমছে, তার মানে ইন্টারেস্ট রেটে একটা প্রেশার আছে। তো যখন এই জিনিসগুলো আইডেন্টিফাই করি, তখন আমরা দেখি যে আচ্ছা, তাহলে কোন কোন সেক্টর এবং কোন কোন স্টক আসলে এখানে অ্যাডভার্সলি ইম্প্যাক্ট হতে পারে। তো প্রথমভাবে আমি দেখব হচ্ছে কি, যে যাদের অনেক ইম্পোর্টেড র মেটেরিয়ালের উপর ডিপেন্ডেন্সি আছে,
এবং ওই কস্ট হাইকটা যে আসবে, আমি যেহেতু ইম্পোর্ট করি, দাম বাড়লে আমার কস্ট বাড়বে না, কাস্টমারকে সে প্রাইস বাড়াতে পারতেছে কিনা। আপনি দেখবেন যে এই রিসেন্ট যে আর্নিংস নাম্বারগুলো কোম্পানিরা রিপোর্ট করছে ডিসেম্বর কোয়ার্টারের, ক্লিয়ার ডিফারেন্স আছে কিন্তু কোম্পানির পারফরমেন্সে। সিমেন্ট, স্টিল বা কনজিউমার ইলেকট্রনিক্স এরা কিন্তু অন অ্যান অ্যাভারেজ একটু স্ট্রাগলিং, তাদের যেই লস করছে অনেকে, লসও করছে, কারণ ফার্স্ট অফ অল ওর কস্ট ইম্প্যাক্টটা অনেক হাই, র মেটেরিয়াল অনেকটাই ইম্পোর্টেড। সেকেন্ড অফ অল এগুলো আপনি চাইলেই কাস্টমারের কাছে পুশ থ্রু করতে পারবেন না। আবার এটার বিপরীত চিত্র আপনি দেখবেন যে কোম্পানিগুলো একটু ব্র্যান্ডেড কনজিউমার গুডস দিকে আছে, সে ম্যারিকো বা বিএটি বা ইউনিলিভার, হ্যাঁ, এনারা কিন্তু র মেটেরিয়াল কস্ট বাড়লেও তারা কিন্তু কাস্টমারের কাছে প্রাইসটা পুশ করতে পারছে। দেখুন অলিম্পিকের রেজাল্ট দিয়েছে গতকালকে, হ্যাঁ, ওরা কিন্তু সিগনিফিক্যান্ট প্রফিট গ্রোথ দেখিয়ে দিয়েছে, এবং অন্যান্য ম্যারিকোর ক্ষেত্রেও দেখবেন আর্নিংস গ্রোথ আছে। সো আমরা কিন্তু আমাদের কাজ হচ্ছে আগে থেকে এটা বুঝে ওই বেসড অন দ্য অর্থনৈতিক যে ফোরকাস্ট আমরা করছি সেটার একটা রিপ্রেজেন্টেশন আমার পোর্টফোলিওতে তুলে ধরতে হয়। সো এখনকার যে পোর্টফোলিও, আপনি যদি ইকুইটি ফান্ডগুলো চিন্তা করেন, ইকুইটি ফান্ডগুলোতে আমাদের ক্যাশ পজিশনটা বাড়াতে হয়েছে টু বি ডিফেন্সিভ। আরেকটা পয়েন্ট বলা দরকার আছে ইকুইটি ফান্ডের ক্ষেত্রে, যেহেতু এখন ফ্লোর প্রাইস আছে আর আমরা ওপেন এন্ডেড ফান্ড চালাই, সো বিনিয়োগকারী যখন বলে যে আমার টাকাটা ফেরত চাই, আমার অব্লিগেশন আছে তাকে টাকাটা ফেরত দিতে হবে। সো ইভেন তো আমার হয়তো মনে হচ্ছে যে কিছু শেয়ার ভালো হতে পারে, কিনা উচিত, লাভ হবে, আমার কিন্তু একটু এক্সট্রা ক্যাশ রাখতে হচ্ছে, কারণ যে কোনো সময় বিনিয়োগকারী টাকা ফেরত চাবে এবং আই এম অব্লিগেটেড টু গিভ দ্য মানি ব্যাক। তো ইকুইটি ফান্ডগুলোতে আমরা রিস্ক ম্যানেজমেন্ট একটা করি যে কতটুকু ক্যাশ আমরা রাখছি, আর একটা হচ্ছে উইদিন দ্য স্টক পোর্শন আমরা যেই সকল সেক্টরগুলো সাইক্লিক্যাল, ডেট বেশি, কারেন্সি রিস্ক বেশি, সেগুলোকে এখন কমায় রাখছি। আবার যখন দেখবো যে দেখেন কারেন্সির রিস্কটা মোটামুটি মিটিগেটেড হয়ে গেছে, হ্যাঁ, যখন মনে হবে যে ইন্টারেস্ট রেট সাইকেলটা আবার ঘোরা শুরু হচ্ছে বা লিকুইডিটি ইমপ্রুভ করছে, তখন আমি আবার রিভার্স করব, তখন আমার সেফ স্টক থেকে মোর সাইক্লিক্যালের দিকে গেলে আমার বিনিয়োগকারীদের লাভ বেশি হবে। আর ফিক্সড ইনকাম ফান্ড যেটা, সেখানে হচ্ছে আমরা যেহেতু বিল বন্ড কিনি, আমরা এটা হচ্ছে কি যে বিল বন্ডের যে মার্কেটটা, সেখানেও বিভিন্ন মেয়াদি বিলের বিভিন্ন রেট অফ রিটার্ন পাওয়া যায়। তো এখন আমরা হচ্ছে শর্ট টেনর বিলের 91 ডেজ, 364 ডেজ এই মেয়াদের মধ্যে মোটামুটি পজিশন নিয়ে রেখেছি, কারণ এটা আর লং টেনরের মধ্যে রিটার্ন ডিফারেন্সিয়ালটা এনাফ না। যদি কোনো সময় লং টেনর মানে 10 বছরের বন্ড বা 15 বছরের বন্ডের রিটার্নটা বেড়ে যায়, তখন আমি আবার সোয়াপ করবো, বাট কারেন্টলি আমরা হচ্ছে শর্ট টেনরে আছি। আপনার পোর্টফোলিও স্টকগুলো সম্পর্কে, যে আপনারা কেন এগুলো হোল্ড করছেন? এজের যেই প্রসেসটা আর কি, হ্যাঁ, আমরা হচ্ছে একটা 3 স্টেপের প্রসেসে বিনিয়োগটা করে থাকি। একটা হচ্ছে যে ফার্স্ট ফিল্টারটা আমরা দেখি যে গভর্নেন্স কীরকম, কারণ আমরা লং টার্ম ইনভেস্টার, ট্রাই করি হচ্ছে গিয়ে এমন কোম্পানিতে বিনিয়োগ করা যে আমি মোটামুটি দীর্ঘ সময় যাতে ধরে থাকতে পারি। তো গভর্নেন্স যখন কোম্পানির আমার পছন্দ হয়, যে না ওরা মোটামুটি একটা স্ট্রাকচার আছে, ওদের একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে, ম্যানেজমেন্ট ডিসিশন ঠিক আছে, তখনও আমরা ওটাকে একটা প্রাইমারি ফিল্টার ইউজ করি। এই ফিল্টারের পরের ফিল্টারটা হচ্ছে ব্যবসাটা আমার পছন্দ কিনা, যে ওরা যে বিজনেসটা রান করছে, বা হয়তো এমন হতে পারে যে ব্যবসাটা বিভিন্ন সময় ব্রাইট, বিভিন্ন সময় রং, বললাম যে সাইক্লিক্যাল সেক্টর এখন একটু ভালনারেবল আছে, হ্যাঁ, তো ওইটা দেখি। আর লাস্ট বিটটা হচ্ছে আমরা ভ্যালুয়েশন দেখি, কারণ ভ্যালুয়েশনের ক্ষেত্রে যেটা হয় যে আপনার এমন হতে পারে যে ব্যবসাটা এখন ভালো না, বাট শেয়ার প্রাইসটা এত পড়ে গেছে যে হয়তো অ্যাট্রাকটিভ। আবার এমন হতে পারে যে ব্যবসাটা ভালো, বাট শেয়ার প্রাইস এত বেশি বেড়ে গেছে যে এই দামে কিনাটা আসলে নট লজিক্যাল, হ্যাঁ। তো আমরা হচ্ছে এই 3টা প্রসেস দিয়ে আমরা করি। এখন এখনকার যে পোর্টফোলিও, আমাদের ইকুইটি পোর্টফোলিও যদি দেখেন, যে আসলে আমি বললাম একটু আগে যে এখনকার ইকোনমিক কনসিডারেশনে আমার আসলে একটু ডিফেন্সিভ পোর্টফোলিও বিল্ড করতে হয়েছে, যারা হচ্ছে ব্র্যান্ডেড কনজিউমার গুড, যাদের প্রাইসিং পাওয়ার আছে, হ্যাঁ। তো আপনি আমার পোর্টফোলিও তো আসলে পাবলিকলি অ্যাভেলেবল, আপনি যদি আমার পোর্টফোলিও খুলে দেখেন যে আমার পোর্টফোলিওতে আছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আমার পোর্টফোলিওতে আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বা রেনাতা ফার্মাসিউটিক্যালস বা ম্যারিকো। এই কোম্পানিগুলো বা এই সেক্টরগুলো মোর রেজিলিয়েন্ট। আপনার দেখা যায় যে বিকজ অফ দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট, লাইক ফার্মা তো একটা নেসেসিটি প্রোডাক্ট, অথবা হয়তো যে ওই কোম্পানিটার মার্কেট ডমিনেন্স এতই বেশি, যে ম্যারিকোর ক্ষেত্রে, হেয়ার অয়েলের ক্ষেত্রে, যে ও ইজিলি প্রোডাক্ট প্রাইস পুশ করতে পারে। তো এখনকার সিচুয়েশনে এই শেয়ারগুলো আছে। বাট আপনি যদি 1-2 বছর আগে আমার পোর্টফোলিও দেখতেন, এগুলোর সাথে সাথে আমার কাছে হয়তো কনজিউমার ইলেকট্রনিক্স, সিঙ্গার ছিল, ওয়ালটনে একটা পজিশন ছিল, হ্যাঁ, ওগুলো সাইক্লিক্যাল সেক্টর। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি এখন আপনার পোর্টফোলিওতে স্টকগুলো নেই এবং কোম্পানিগুলো লস করছে। ইউ প্রেডিক্টেড ইট, রাইট? এটা তো পাবলিকলি প্রতি কোয়ার্টারলি আমাদের পোর্টফোলিও ডিসক্লোজ করতে হয়, আপনারা নিজেরাই গিয়ে চেক করে নিতে পারবেন আর কি। মার্কেটে এখন আমরা দেখতে পাই লোকজনের সাথে কথা বললে যে তাদের কাছে কিছু সারপ্লাস ফান্ড আছে, বাট দে আর কনফিউজড
ইকোনমি নিয়ে কন্টিনিউয়াসলি নেগেটিভ হেডলাইন দেখছে, তারা হয়তো এত ডিটেলসে আপনার মতো অ্যানালাইসিস করতে পারে না। আবার ব্যাংকে টাকা রাখার বিষয়ে যে ভয়টা একটা মানুষের মধ্যে এসেছে, তো উই থিঙ্ক যে ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের যে অপশন এসছে বাজারে এখন, ইটস এ গুড অপশন। কিন্তু আপনারা যে রিটার্ন দেন, আমি দেখলাম 7-8 এরকম একটা, তো সঞ্চয়পত্র করলেও তো আমি তার চেয়ে বেশি পাই। সো হোয়াট ইজ ইয়োর অফার? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন আপনার, যে আসলে সঞ্চয়পত্রতে আপনি বিফোর ট্যাক্স অ্যাবাউট 10-11% পান, সোর্স ট্যাক্স কাটার পরেও হয়তো এটা 9-10% হয়ে যায়। হ্যাঁ, আবার কিছু স্ল্যাব আছে, স্ল্যাব ভিত্তিক কিছু উঠানামা আছে। এই রিটার্নটা নিঃসন্দেহে খুবই ভালো। বাট ব্যাপারটা হচ্ছে কি, সঞ্চয়পত্রগুলোর মেয়াদগুলো যদি আপনি দেখেন, 3 বছর 5 বছর, এগুলো হচ্ছে টিপিক্যাল মেয়াদ। এর আগে ভাঙানো যায়, বাট কিছু পেনাল্টি থাকে বা একটু কমপ্লিকেটেড প্রসেস আছে। তো সবাই তো ওই দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার স্কোপ নাই। হয়তো আপনার একটা টাকা আছে এই মুহূর্তে, যেটা আপনার 6 মাস পর লাগতে পারে, 1 বছর পর লাগতে পারে। তো ওই ক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র না করে আপনি হয়তো থিওরিটিক্যালি আগে ফিক্সড ডিপোজিট করতেন বা হয়তো সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতেন। হ্যাঁ, বাট ওই দুটার তুলনায় আপনি যদি ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেন, হ্যাঁ, তাহলে যে সুযোগ সুবিধাগুলো আপনার আছে, আমরা মনে করি যে এটা খুবই খুবই অ্যাট্রাকটিভ, এফেক্টিভ রিটার্নটা। হ্যাঁ। তো কয়েকটা এক্সাম্পল আপনি যে ডিফারেন্সগুলো কোথায় তৈরি হচ্ছে। একটা হচ্ছে ট্যাক্স ট্রিটমেন্টে। মিউচুয়াল ফান্ডের আপনার ক্যাপিটাল গেইনটা ট্যাক্স এক্সেম্পটেড, ডিভিডেন্ডের উপরে ওপেন এন্ডেড ফান্ডে 25,000 টাকা পর্যন্ত এক্সেম্পটেড। সো যেটা এফডিও যদি 7 দেয়, মিউচুয়াল ফান্ডে যদি 7 দেয়, আফটার ট্যাক্স রিটার্নে কিন্তু ডিফারেন্স তৈরি হয়ে যাবে বিকজ অফ ট্যাক্স ট্রিটমেন্ট। আবার ধরেন এফডি বা সেভিংস অ্যাকাউন্টে আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্সের ইনভেস্টমেন্ট রিবেটটা নাই, যেটা আপনার ফিক্সড ইনকাম ফান্ডে ক্লিয়ারলি দেওয়া আছে। আরেকটা পয়েন্ট, এটা খুবই রেলিভেন্ট আজকের জন্য, যে বেশিরভাগ লোক কিন্তু আসলে ওই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নাই ডিসাইড করা যে কোন ব্যাংকের সাথে টাকা রাখাটা সেফ। সবচেয়ে বড় প্রবলেম, বড় একটা ইস্যু, রাইট? যে আপনার তো মানে কষ্ট করে টাকা উপার্জন করেছেন, আপনার টাকাটা সেভ করাটা কিন্তু মূলত মেইন গোল। রিটার্ন একটা সেকেন্ডারি গোল, বা টাকাটাকে প্রোটেক্ট করতে হবে, সেটা এই ক্যাপাসিটিটা তো সবার নাই। সো সেই ক্ষেত্রে রাইট ফান্ড ম্যানেজারের কাছে দিলে, সে নট অনলি, আমরা ফান্ড ম্যানেজাররা সিলেক্ট করে নিচ্ছি যে টাকাটা আমি সরকারকে দিচ্ছি ট্রেজারি বিল বন্ড কিনে, অথবা রাইট কর্পোরেট অর্গানাইজেশনকে দিচ্ছি, অথবা হচ্ছে আপনি এফডি করছি, হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্টটা আমরা করছি, ডাইভার্সিফিকেশনটা আমরা করছি। তো এই সকল অ্যাডভান্টেজের জন্য আমার মনে হয় যে এই যখন অর্থনীতি একটু ভোলাটাইল, যখন আপনার আনসার্টেনটি আছে, বা আপনার হয়তো ভয় হচ্ছে না স্টকে ঢুকলে ফ্লোরে যদি আটকে যায় আমি লিকুইডিটি লাগলে তো পাবো না, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ফিক্সড ইনকাম ফান্ডগুলো একটা ডেফিনেটলি খুবই ভালো অপশন। এখন যখন আপনি ইনভেস্ট করলেন 3 মাস 4 মাস পর ইকোনমি ইমপ্রুভ করে গেল, আপনি টাকা বের করে নেবেন, টাকা বের করে তখন আপনি আবার রিঅ্যালোকেট করবেন, সেই সুযোগ তো আপনার আছেই। আপনি নিজে অনেক ইয়াং ফাইন্যান্স প্রফেশনালদের আইকন, আপনার আইকন কে? বেসিক্যালি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, শহীদুল ইসলাম ভাই, উনি আমাদের এক ধরনের মেন্টর, বিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের। ওনাকে দেখেই আমরা কিন্তু আসলে অনুপ্রাণিত হয়ে এজ অ্যাসেট ম্যানেজমেন্ট শুরু করি, মানে হি ওয়াজ আ বিগ মোটিভেটিং ফ্যাক্টর। তো ক্লিয়ারলি ওনার নামটা আসে। আর বাইরের দেশের যে প্রেক্ষাপট, মানে আমি যখন ক্যারিয়ার শুরু করি 2009-এর দিকে আর কি, হ্যাঁ, তখন কিন্তু ফার্স্ট এডুকেশনটা আমার হচ্ছে বিদেশি বইগুলো পড়ে। তো ওইখানে আসলে বেশ কিছু মানুষই চলে আসে, যে হয়তো ওয়ারেন বাফেটের প্রচুর লেখা পড়াশোনা বই পড়েছি, স্ট্যানলি ড্রাকেন মিলার ও জর্জ সোরসের সাথে কাজ করতো, সেথ ক্লারম্যান নামে আরেকজন ভদ্রলোক আছে। ওখানে বেশ কিছু লোক আছে যাদেরকে আমার মনে হয় যে ভেরি নলেজেবল, ও মানে আমরা ওদেরকে দেখে মোটিভেটেড, এবং মানে দেখে মনে হয় যে না, এই ফিল্ডে আমরা কিছু একটা করতে পারবো। ওকে, আপনার লাইফে সবচেয়ে ভালো 3টা ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পর্কে যদি আমাদের বলেন। এখন যদি একদম পিওরলি ফাইন্যান্সিয়াল চিন্তা করেন, হ্যাঁ, মানে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট যেগুলো হচ্ছে, একটা হচ্ছে এজ ইটসেলফ ইজ অ্যান ইনভেস্টমেন্ট, যে আমি চাকরি ছেড়ে একটা বিজনেস শুরু করব। এটা কিন্তু আমার লাইফের একটা মানে বিগ ডিটারমাইনিং ফ্যাক্টর। যখন আমরা এজ শুরু করি, আমার তখন 9 বছরের মতো জব এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে যেটা রিয়ালিটি, ওটা হচ্ছে যে রিস্ক তো আছেই, বাট আপসাইডটা ওপেন, মানে এটা একটা অপশনের মতো। যদি যখন ক্লিক করে, খুব ভালো ক্লিক না করলে হয়তো আমি আবার চাকরির জীবনে চলে যেতাম। সো আমার কাছে মনে হয় যে এইটা একটা খুব বড় রাইট, এখনো 5 বছরের মতো আমাদের হয়েছে, মানে এটা আমার জন্য একটা বড় সিগনিফিক্যান্ট, সাকসেসফুল, বাজারে ভালো ইমেজ। আপনার আই থিঙ্ক যে এটা একটা মেজর ইনভেস্টমেন্ট ডিসিশন ছিল। দ্বিতীয় যদি বলি, স্টকের মধ্যে আমার এবং আলী ইমাম ভাই, আমার পার্টনার, আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট কল ছিল ব্র্যাক ব্যাংক। এটা আমরা 2014-15 দিকে আমরা একটা রিসার্চ রিপোর্ট পাবলিশ করি। তখন বিকাশের একদম শুরু,
তখন বিকাশ কি হতে পারে, এটার অপরচুনিটি কি মানুষজন জানে না, হ্যাঁ, বিকাশের ভ্যালুয়েশন কি। তো উনি হচ্ছে বিকাশের একটা স্টাডি করে, ভ্যালুয়েশন করে, আমি ব্র্যাক ব্যাংকের করি, এবং ওই সময় আমরা এটার রিসার্চ রিপোর্ট পাবলিশ করি। তো ওইটা ছিল আরেকটা বড় ইনভেস্টমেন্ট কল, যে ব্র্যাক ব্যাংক কুড বিকাম আ ভেরি গুড ব্যাংক, এবং বিকাশ কুড বিকাম, ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রাইসও বেড়েছিল তখন সিগনিফিক্যান্টলি বেড়েছিল। হ্যাঁ, এই জন্য আপনি যদি দেখেন ডিএসসিতে ফরেন হোল্ডিং কোন কোন শেয়ারের হাই, ব্র্যাক হচ্ছে প্রথম কয়েকটার মধ্যে থাকবে, যে ফরেন ওনারশিপ পার্সেন্টেজের দিক থেকে। তো ওইটা আমাদের একটা বড় কল ছিল আর কি। আর থার্ড ক্যাটাগরিটা আমি এটা এখন এমটি রাখবো, এই কারণে হচ্ছে যে আমরা ফিক্সড ইনকামে আমাদের নলেজ আছে, স্টকে আমাদের আছে, এন্টারপ্রেনারশিপ করেছি, বাট আমরা স্টার্ট আপের সাথেও ইনভলভ হয়েছি। তো আমার কিছু স্টার্ট আপ ইনভেস্টমেন্ট করা হয়েছে। তো আমার মনে হয় যে এগুলোর মধ্যে থেকেও কোনো একটা আপনার উইল বিকাম আ ভেরি গুড রিটার্নিং ইনভেস্টমেন্ট। আর আরেকটা বিষয় বলে কি, আমরা যারা ইনভেস্টমেন্ট ফিল্ডে, একটা রাইট বিনিয়োগ করার বেনিফিট কিন্তু দুই রকম। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, যে আমি 10 টাকা বিনিয়োগ করে যদি 30 টাকা হয়, এটা আমি 20 টাকা লাভ করছি। বাট একটা রেপুটেশনাল একটা ব্যাপার আছে, যে আমি একটা ভালো প্রতিষ্ঠানের সাথে নিজেকে পার্টনার করলাম, যখন আমি এটা থেকে লাভ করে বের হয়ে আসি, তখন কিন্তু 10 জন জানে আচ্ছা এই লোক কিন্তু একটা রাইট জায়গায় বিনিয়োগ করেছে। সো একটা কোয়ালিটেটিভ এবং রেপুটেশনাল বেনিফিটও কিন্তু সিগনিফিকেন্ট। এবার আসি আমরা ওয়ার্স্ট 3-তে আপনার। ওয়ার্স 3 এর কথা যদি বলি, মানে আমার জেনারেলি আমার ইনভেস্টমেন্ট ট্র্যাক রেকর্ড যদি আমি দেখি, হ্যাঁ, আমি 2টা বছরে লস হয়েছিল আর কি। মোটামুটি 2011 সাল ছিল একটা, যেটাতে আমার লস ছিল বাধ্য। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে 2011-তে যেটা ছিল, যে 11 সালে কিছু যেসব এক্সপোজার ছিল সেগুলা ওয়াজ নট রাইট। ওই সময়টাতে ব্যাংকিংয়ে আমার কিছু এক্সপোজার ছিল, যেটা পিক অফ দ্য সাইকেলে গিয়ে, হ্যাঁ, তো এটা নিঃসন্দেহে একটা রং ডিসিশন ছিল আর কি। আর গত বছরটাতেও কিছুটা মানে রিটার্ন পারফরমেন্স ওয়াজ নট গুড। আর ওয়ার্স্ট রিটার্ন না কি, আসলে আমি এভাবে জিনিসটাকে অন্যভাবে বলি আপনাকে, হ্যাঁ, আসলে ইনভেস্টমেন্ট লাইনে একটু অপটিমিস্টিক হওয়া লাগে, হ্যাঁ, না হলে কিন্তু অপরচুনিটি মিস হয়। সো মেজরিটি লোকের মিস্টেকগুলো আসলে নট যে সে একটা শেয়ার কিনেছে বা কোনো একটা বিনিয়োগ করে লস করেছে, তার মেজরিটি মিস্টেক হয় যে একটা রাইট শেয়ার সে কিনতে পারতো, সে কিনে নাই। সো আমার আসলে যদি বলতেই হয়, হয়তো ওইরকম কিছু অপরচুনিটি ছিল যেগুলো মিস হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই, এই 2020-21 র্যালিতে, যেটা 20-21 যে মার্কেট র্যালি করলো, আপনি যদি বটম থেকে টপ হিসাব করেন, ইন্ডেক্স কিন্তু প্রায় ডাবল হয়েছিল, 3500 লেভেল থেকে 7000 টাইপের লেভেলে গেছে। এইখানে যেরকম টেক্সটাইলসের যে র্যালিটা ছিল, হ্যাঁ, সেটা কিন্তু মিস হয়ে গেছে। বা সিমেন্ট বা স্টিলের যে র্যালিটা ছিল, সেটাও কিন্তু আমার মানে পার্সোনালি মিস হয়ে গেছে। সো এগুলো আসলে বলতে পারেন যে এক ধরনের মিস্টেকই। তখন অবশ্য 20 থেকে যে করোনার সময়, এখনই মানে সেক্টরগুলো কিন্তু যে খুব একটা স্মুথ বিজনেস এনভায়রনমেন্টে গেছে সেটাও না, কনফিউশন ছিল সবার মধ্যেই। জি, কনফিউশন ছিল, বাট জিনিসটা কি, ধরেন অ্যানালিস্ট হিসেবে এটা আমাদের রেসপন্সিবিলিটি যে কন্টিনিউয়াস বেসিসে সেক্টরগুলোকে ট্র্যাক করা। সো আমি যদি ওই কাজটা ঠিক করতে পারতাম, তাহলে হয়তো আমি এগুলো আইডেন্টিফাই করতে পারতাম। যেরকম টেক্সটাইলস কোম্পানিতে সুবিধা যেটা হয়, যে আপনার যখন কটনের দাম বাড়ে এবং টেক্সটাইলসের চাহিদা বেশি, তখন ওদের প্রফিট ধামধুম করে বেড়ে যায়। আপনি দেখবেন যে ওই পিরিয়ডটাতে 21-এ টেক্সটাইলস কোম্পানির ইপিএস যদি দেখেন, সিগনিফিক্যান্ট বাড়ছে। তো এইটা তো আসলে মিসড অপরচুনিটি। ওকে, এখন আপনাকে আজকে সন্ধ্যায় 100 কোটি টাকা দেওয়া হলো, 1 বছরের জন্য আপনাকে এই টাকাটা দেওয়া হবে, আপনি এই ফান্ডটা কিভাবে ইউটিলাইজ করবেন? আসলে একটা জিনিস কি, যে আমাদের কাছে যখন বিনিয়োগকারীরা আসে, হ্যাঁ, প্রথম প্রশ্নই করি যে আপনার বিনিয়োগের হরাইজন কতদিন। তো কেউ যদি বলে যে আমি 1 বছর বা 6 মাস বা 7 মাস, তখন আমি ফার্স্টেই বলি যে ইকুইটিতে আপনি বিনিয়োগ করতে পারবেন না। কারণ কেউই আমরা বলতে পারবো না যে 6 মাস পর বা 1 বছর পর ইকুইটি মার্কেট কি হবে। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে 5 বছর 10 বছরে কি হয়, হিস্ট্রি বলে যে 5-10 বছরে ইকুইটি মার্কেট ভালো লাভ দেয়। এটাই হচ্ছে বাংলাদেশের হিস্ট্রিও যদি আপনি দেখেন, বিদেশের হিস্ট্রিও যদি দেখেন, এটা অন অ্যান অ্যাভারেজ কিন্তু সেটাই হয়। তো যে 1 বছরের জন্য ইনভেস্ট করছে, তাকে আমি বলবো যে দেখেন ভাই, আপনি আইদার আপনার ফিক্সড ডিপোজিট করেন অথবা ইনকাম ফান্ডে ইনভেস্ট করেন, কারণ 1 বছর ইজ টু শর্ট। বাট এই প্রশ্নটাকে যদি আপনি বলেন যে 5 বছর, 3 বছর, ধরেন 3 বছর, হ্যাঁ, 3 বছর হলে কিন্তু আমি বলবো যে 100 কোটি টাকার মধ্যে আপনি 20-30% স্টকে এখনই চলে যাবেন, বা একটু বেশিও চলে যেতে পারেন। আর মার্কেট সিচুয়েশন, অর্থনৈতিক সিচুয়েশন বুঝে ওটাকে 50-60-70ও আপনি নিয়ে যেতে পারেন। যে একটু যখন ক্ল্যারিটি পাবো, যে আপনি তো জানেন যে IMF এর সাথে কিন্তু একটা চুক্তি হয়ে গেছে, এটা হয়তো কিছু আমাদেরকে কমফোর্ট দিবে ইকোনমিতে।
হয়তো ব্যালেন্স অফ পেমেন্টসে কিছু ইমপ্রুভমেন্ট হইতে পারে সামনে, হ্যাঁ। সো ওই ট্রিগার পয়েন্টগুলো ফলো করে আমি ইকুইটি অ্যালোকেশনটা হয়তো 20-30 থেকে শুরু করব, কিন্তু হয়তো সিগনিফিকেন্টলি বাড়ায় নিয়ে যাব। আর বাকি পোর্শনটা হচ্ছে গিয়ে আপনার অবভিয়াসলি ফিক্সড ইনকাম সাইডে প্লে করব। আপাতত শর্ট টার্ম হতে পারে, ট্রেজারি বিল হতে পারে, পরবর্তীতে সিচুয়েশন চেঞ্জের সাথে সাথে হয়তো আমি অ্যাডজাস্ট করে নিব আর কি। ওকে, ইফ ইট ইজ 5 ইয়ার্স তাহলে কি আপনার কোনো চেঞ্জ হবে কি? আর চেঞ্জটা হবে ওই জায়গায় যে বেসিক্যালি বিটুইন ফিক্সড ইনকাম অ্যান্ড ইকুইটির রিস্কটা বেশি, বাট যত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন রিস্কটা তত কম। একটা ফাইন্যান্সিয়াল একটা টার্ম আছে রোলিং রিটার্নস, ধরেন রোলিং 5 ইয়ার রিটার্ন মানে গত 5 বছর বা তার আগের 5 বছর বা তার আগের 5 বছরের রিটার্ন কি। তো আমরা এটা চেক করে যদি দেখি যে আপনি যদি রোলিং 5 ইয়ার রিটার্ন ডিএসসির হিসাব করেন বা গ্লোবাল ইন্ডেক্সের হিসাব করেন, হ্যাঁ, এটাতে লস চান্সেস লো। তো যত রোলিং ইয়ারটা আপনি বাড়াবেন তত দেখবেন যে চান্সেস অফ লস তত কমছে। তো তার মানে হচ্ছে গিয়ে যে 3 বছরের হরাইজনে যদি আমি ইকুইটি শুরু করি 20 থেকে 20% ইকুইটি দিয়ে শুরু করে আই এম টেকিং আপ টু 60, 5 বছরের হরাইজন চিন্তা করলে আই ক্যান কনসিডার যে লেটস নট স্টার্ট ফ্রম 20, লেটস স্টার্ট ফ্রম 30 অ্যান্ড টেক অল দ্য ওয়ে টু 70। সো আমি রিস্ক লেভেলটা বা অফ দ্য পোর্টফোলিও বাড়াতে পারতেছি উইথ লঙ্গার টাইম হরাইজন। এবং এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট যে আমার কাছে মনে হয় যে এখানে যথেষ্ট পরিমাণ ইনভেস্টর এডুকেশন দরকার। ধরেন আমি বা আপনি হয়তো লেট 30s বা আর্লি 40s একটা এই বয়সে আছি, আমরা হয়তো আরও 20-25 বছর চাকরি করব, ব্যবসা করব, যাই করি না কেন। এখন বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি যদি দেখেন এগুলো 78 এরকম লেভেলে চলে গেছে, হ্যাঁ। তাহলে আমি আসলে 2 বছরের জন্য কেন বিনিয়োগ করব? আমি কি 2 বছর পর আমার বিনিয়োগের সব টাকা খেয়ে ফেলবো? এটা তো হইতে পারে না। তাহলে আমাদের সকলেরই কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্ল্যান থাকা উচিত। মানে এটা হচ্ছে, এবং ওইটা থাকলে এটা হয়তো ওই যে টানা 10 বছর আপনার একটা বিয়ারিশ মার্কেট ছিল এবং কন্টিনিউয়াস ক্যাপিটাল ইরোশন হয়েছে, অ্যাভারেজ পোর্টফোলিওতে ইন্ডেক্সও নেগেটিভ ছিল। এই জন্য একটা মানুষ, অনেক শিক্ষিত মানুষও যেটা ভাবেন যে মার্কেটটা যে কয়দিন আপনার আপওয়ার্ড ডিরেকশনে থাকে, পার্টিকুলার ওই কয় বছরই আমি ইনভেস্টেড থাকবো। সেটা ঠিক আছে, এটা কিন্তু আপনি যে পয়েন্টটা বলছেন পয়েন্টটা যুক্তিগত, হ্যাঁ। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে গিয়ে অ্যাড করার জন্য, দেখেন আপনি যখন বিনিয়োগ করছেন, আপনার একটা লোকের যদি 100 টাকার সেভিংস থাকে, বা আপনি যেটা বললেন 100 কোটি টাকার, হ্যাঁ, 100 কোটি টাকায় তো আপনার শেয়ারে ঢুকাইতে হবে না। আপনি একটা রিস্ক ম্যানেজমেন্ট মেকানিজম করবেন যে নর্মালি আমার স্টকের রেশিও হবে 20 থেকে 50 অথবা 30 থেকে 60। আপনি একটা রেঞ্জ করলেন। যখন আপনি মার্কেট নিয়ে কনফিডেন্ট, আপনি ওই রেঞ্জের হাইয়েস্ট লিমিটে থাকলেন। যখন আপনি একটু আনসার্টেন বা অর্থনৈতিক সিচুয়েশন নিয়ে আপনি কমফোর্টেবল না, আপনি রেঞ্জের লোয়েস্ট সিচুয়েশন থাকলেন। সমস্যাটা হয়ে যায় যখন একটা লোক পুরাটাই ফুল ইনভেস্ট করে এবং ফুল বের হয়ে যায়, কারণ তখন দুই দিকেই রিস্ক হয়ে যায়। আপনি রং টাইমে ঢুকে লস হয়ে যেতে পারে, আবার ধরেন আপনি 2020-এ কোভিডের মাঝখানে বের হয়ে গেলেন, 20-এর সেকেন্ড হাফে যে মারাত্মক র্যালিটা দিল ওটা আপনার মিস হয়ে গেল। দুই দিকেই মিস হতে পারে তখন। এখন আপনাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে, এর বাইরে কোনো স্টক আপনারা অবজার্ভ করছেন কিনা? লাইক আপনার টপ 3 ওয়াচ লিস্ট যদি বলেন। আমরা বেসিক্যালি আমাদের ওভারঅল ওয়াচ লিস্টটা মোটামুটি স্ট্যাটিক, ধরেন 15 থেকে 20টা কোম্পানি এখানে থাকে, যেগুলোর নাম আমি অলরেডি বলেছি, যে স্কোয়ারের কথা আমি আপনাকে বলেছি, আমি রেনাতার কথা বলেছি, ম্যারিকোর কথা, এগুলোর নাম আমি অলরেডি বলেছি, সেটা আমার পোর্টফোলিওতে আছে। এর বাইরে কিন্তু আরও অনেক কোম্পানি আছে। যে ফার্মাসিউটিক্যালে যদি আমি যাই, ফার্মাসিউটিক্যালে বেক্সিমকো ফার্মা, ফার্মাসিউটিক্যালে আপনার ইবনে সিনা আছে, আর তারপর হচ্ছে আপনি যে কনজিউমার ইলেকট্রনিক্সে ওয়ালটন সিঙ্গার আমাদের চোখে রেখেছি। সিমেন্টে কিছু কোম্পানি আছে, যে লাফার্জ হতে পারে বা হয়তো এমআই সিমেন্ট হতে পারে, যেটা আমরা চোখে রেখেছি। স্টিলে আছে, টেক্সটাইলসে আছে, এগুলো আমার ওয়াচ লিস্টে আছে। টেক্সটাইল অ্যান্ড স্টিল যদি কোম্পানির নামগুলো বলেন। হ্যাঁ, এরকম টেক্সটাইলের ক্ষেত্রে আমরা ফলো করি স্কোয়ার টেক্সটাইলস, তারপর মতিন স্পিনিং, টিপিক্যালি একটু যেটা রেপুটেড গ্রুপগুলো ফলো করি। আর হচ্ছে গিয়ে স্টিলের ক্ষেত্রে বিএসআরএম বা জিপিএইচ ইস্পাত জাস্ট ট্র্যাক করার জন্য ট্র্যাক করি। তো আমার যখন মনে হবে যে না, এই স্টিল আবার ঘুরে দাঁড়াবে অ্যাজ আ প্রফিটেবিলিটির দিক থেকে, এনার্জি সেক্টরটা ওদের একটা সমস্যা এখন ফেস করছে যে গ্যাস সংকট, ওই ধরনের একটা সমস্যা ফেস করছে, এটা যখন ইমপ্রুভ হয়ে যাবে তখন আমি ওখানে আবার ইনভেস্ট করতে পারবো ওই জায়গাগুলোতে। গ্রামীণ ফোন আর একটা স্টক আছে, এটাও ট্র্যাকে আছে। ওকে, গ্রামীণ ফোন এখন আপনাদের হোল্ডিং আছে, বাট ধরেন আমাদের একটা মিউচুয়াল ফান্ড, নর্মাল ফান্ডগুলোতে একটা স্টকে 10% ওয়েট নেওয়া যায়, আর আমাদের শরিয়া ফান্ডে আমরা একটা নিয়েছি যে 15% পর্যন্ত নিতে পারি। হ্যাঁ, তো ধরেন একটা স্টকে যদি আমি এখন 3% ওয়েট রাখি ফর এক্সাম্পল, হ্যাঁ, তাহলে আমার কিন্তু আরো 7% রুম আছে একটা ফান্ডে, আর একটা ফান্ডে আরো 12% রুম আছে, কারেক্ট? তো ধরেন
ওইখানেও কিন্তু আমি ওভারওয়েট আন্ডারওয়েট করতে পারছি। তো গ্রামীণ ফোন এখন একটা মিডিয়াম লেভেল হোল্ডিং, এখন তো 4-5% ওয়েট আছে। বাট যখন আমার মনে হবে যে না, ইট ইজ দ্য রাইট টাইম ওভারঅল, বা লিকুইডিটির যে রিস্কটা আমরা ফেস করছি ডিউ টু ফ্লোর, ওইগুলো নাই, তখন আমি গ্রামীণ ফোন 10-এও নিতে পারি, সমস্যা তো নেই। ওকে, এবার একটা ভিন্ন প্রসঙ্গে আসি, যেমন 6, 7, 8, 10, 12 এগুলো আপনি জানেন ইন্ডিভিজুয়ালি যারা আপনার ট্রেন্ডি স্টকে ইনভেস্ট করে তাদের জন্য এগুলো খুব পারসিভ রেটটা খুবই কম তাদের কাছে, যে এটা খুব কম রিটার্ন। এর মাঝখানে যেমন ওপেন এন্ড ফান্ডে আমি কিনলাম এনএভিতে, যখন আপনার কাছে সারেন্ডার করব আপনি তখন আবার সেখান থেকে কেটে রাখছেন, এক্সিট লোড নামে কেটে রাখছেন। ইজ ইট জাস্টিফাইড? এটা আপনারা কেন করেন? আচ্ছা, তো এটাও খুব ভালো প্রশ্ন। আসলে কয়েকটা পার্টে এটা আমার এক্সপ্লেন করতে হবে। প্রথম হচ্ছে যে এক্সিট লোডটা যেটা কেটে রাখা হয়, সে 1% বা 2% যেটা, হ্যাঁ, এটা আসলে পায় কে? এটা কিন্তু ফান্ড ম্যানেজার পায় না। এটা পায় হচ্ছে আপনি বিনিয়োগকারী চলে গেলেন, আরো কিছু বিনিয়োগকারী ফান্ডে রয়ে গেল, এটা তারা পায়। আচ্ছা, তো এটার যুক্তিগতটা হচ্ছে গিয়ে যে একজন বিনিয়োগকারী যদি ফান্ডে ঢুকে বের হয়, পোর্টফোলিও ম্যানেজারের ম্যানেজমেন্ট করাটা কঠিন হয়ে যায়। ওকে, সো এবং এই ম্যানেজমেন্ট কঠিন হওয়াতে এক্সিস্টিং ইনভেস্টররা যারা রয়ে গেছে তাদের রিটার্নে কিছু ইম্প্যাক্ট পড়ে। ওকে, সো এদেরকে কম্পেনসেট করার জন্য এই এক্সিট লোডটা স্ট্রাকচার্ড আছে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে ফান্ড টু ফান্ড কিন্তু এক্সিট লোড ভ্যারি করে। অনেক মিউচুয়াল ফান্ড আছে কোনো এক্সিট লোড নাই, একেবারেই নেই। আবার অনেক মিউচুয়াল ফান্ড আছে, যেমন আমাদের 2টা ফান্ডে আপনার হচ্ছে 2 মাসের মধ্যে বিনিয়োগ করার পর যদি কেউ উইথড্র করে 2 মাসের মধ্যে, মানে আমি তার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হলো, হ্যাঁ, তখন একটা এক্সিট লোড দেওয়া আছে। আর যদি 2 মাস অতিক্রম করে ওই 2টা ফান্ডে কোনো এক্সিট লোড নেই। আচ্ছা, আবার ফিক্সড ইনকাম ফান্ডের ক্ষেত্রে কোনো এক্সিট লোডই রাখিনি আমরা, কারণ আমার এটা লিকুইড ইনস্ট্রুমেন্ট, যে কোনো সময় বিক্রি করে আমি ইনভেস্টরের টাকা বুঝাই দেবো, এটার কারণে রিটার্নের কোনো ইম্প্যাক্ট নাই। ফিক্সড ইনকাম ফান্ডের এখন সাইজ কেমন? আমাদের এখন প্রায় 33 কোটি টাকা। এটা আমরা 25 কোটি দিয়ে শুরু করেছি। সো ক্লিয়ারলি ইট হ্যাজ বিন গ্রোইং। সো হু আর দ্য ইনভেস্টরস, এদের টাইপটা যদি বলেন যে তারা কারা পরে এসে যোগ দিচ্ছেন? হ্যাঁ, তো এখন যারা আসছেন এরা মূলত ব্যক্তিগত ইনভেস্টর, সো ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স। ছোট আছে, আপনার হচ্ছে মানে একটু হাই নেটওয়ার্ক তো আছে এখানে। 2 রকম ক্যাটাগরি চলে আসছে। একটা ক্যাটাগরি হচ্ছে যে এখন তারা হয়তো স্টকে একটু কম রাখতে চায়, টাকাটা ব্যাংকে পড়েছিল, ওরা এখন নিয়ে আসছে। আবার কেউ কেউ মনে করছে যে না, এটা তো লং টার্ম একটা জায়গা, আমি এটা টাকাটা সরাবো না, ফিক্সড ইনকামেই রেখে দিব। সো 2 রকমই আছে। আপনার ফোরকাস্ট চমৎকার, আপনার ফান্ডের যে স্টোরি শুনলাম সেখানেও, এবং আগে আপনি আমাদের সাথে যে ফোরকাস্টগুলো শেয়ার করেছিলেন। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আমাদের ম্যাক্রো ইকোনমি অ্যান্ড দ্য স্টক মার্কেট ফোরকাস্ট ফর নেক্সট 1-2-3 ইয়ার্স, এখন আমরা যখন ফোরকাস্টটা করি, আমরা ম্যাক্রো ইকোনমিক ওই ভ্যারিয়েবলগুলোকে ফোরকাস্ট করি যেগুলার স্টক মার্কেটের একটা বা বন্ড মার্কেটের একটা ইম্প্যাক্ট আছে। এর মধ্যে হচ্ছে ইন্টারেস্ট রেট, এর মধ্যে হচ্ছে এক্সচেঞ্জ রেট, আর জিডিপি গ্রোথ। এই 3টা হচ্ছে আমরা মূলত চেক করি। তো আপনি যদি এক্সচেঞ্জ রেটটা দেখেন, বিডিটি গত বছরের 86-87 লেভেল থেকে 105-107 লেভেলে, আর ক্যাশ মার্কেটে 110 লেভেলে আছে। সিগনিফিক্যান্ট একটা ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। এখন ফিউচারে যেটা হবে 2023-এ কী হবে সেটা একটু আনসার্টেন, কারণ অনেকগুলো ফ্যাক্টর এখানে প্লে হচ্ছে। লাইক যে আপনার দ্রব্যমূল্য আসলে কোথায় যাবে, তেলের দাম কি হবে, এটা একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে গিয়ে বাইরের যাদের থেকে আমরা ডলার বরোয়িং করেছিলাম তাদের সাথে আমরা রিনেগোশিয়েট করতে পারবো কিনা, রোল ওভার করতে পারবো কিনা। সো মাল্টিপল কিছু ফ্যাক্টর আছে। সো 2টা সিনারিও আমি দেখছি কারেন্সিতে। একটা হচ্ছে যে আমরা এই 110-এর এই রেঞ্জেই, 110-15 রেঞ্জেই স্টেবল থেকে যাব, এটা হচ্ছে একটা সিনারিও। আরেকটা সিনারিওতে আরও কিছুটা ডেপ্রিসিয়েশন হইতে পারে, হয়তো 120-30 রেঞ্জে চলে যেতে পারে। এটা হচ্ছে 2টা সিনারিও। এখন আমি বলতে পারতেছি না আসলে কোন সিনারিওটা প্লে আউট করবে। এটা হচ্ছে কারেন্সির দিক থেকে। ইন্টারেস্ট রেটের সাইডটা হচ্ছে যে আজকে যদি লেন্ডিং রেট ক্যাপটা না থাকতো, আপনি জানেন যে ব্যাংকিং সেক্টরের লেন্ডিংয়ের উপর একটা ক্যাপ সেট করা আছে, হ্যাঁ, এই ক্যাপটা না থাকলে কিন্তু ইন্টারেস্ট রেটটা বেড়ে যেত। সো এটা কিন্তু ক্লিয়ার। কিন্তু এখন যেহেতু ক্যাপটা আছে, এবং আমরা এখনও ফুললি আমি ক্লিয়ার না যে IMF এর কন্ডিশনালিটিসের মধ্যে ক্যাপের কথাটা আছে কিনা, কিন্তু কিছু কিছু রিপোর্টে বলছে যে ওরা ক্যাপ নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই, তারা ক্যাপ থাকতে পারে, 9 থেকে যাবে। তাহলে তো এগুলো হচ্ছে সরকারের কর্মকর্তারা যে ব্রিফিং করে তার রিপোর্ট আপনারা, তো ওইটা আমাদের দেখতে হবে যে যদি IMF কন্ডিশন থাকে যে না ক্যাপ সরাতে হবে, তাহলে আপনার ইন্টারেস্ট রেট বাড়বে ইন দ্য শর্ট টার্ম, মানে এই বছরে, হ্যাঁ। আর থার্ড যেটা ছিলাম গ্রোথের কথাটা, ওটা হচ্ছে যে গ্রোথ
ইকোনমিক গ্রোথ না দেখে লেটস টক অ্যাবাউট কোম্পানির রেভিনিউ গ্রোথ। তো এখনকার প্রেক্ষাপটে সাইক্লিক্যাল সেক্টররা তো একটু উইক হবে বিভিন্ন কারণে, যে অ্যাগ্রিগেট ডিমান্ড একটু ফল করবে, মানুষের কস্ট অফ লিভিং বেড়ে গেছে, সেটার ইম্প্যাক্ট আছে আপনার, তো গ্রোথও একটু স্লো ডাউন থাকবে। বাট আমার মনে হয় কি যে আপনার যে রিফর্মগুলো আমরা গত বছরের শেষে শুরু করেছি বাংলাদেশ সরকার থেকে, এবং এখন উইথ IMF আরও কিছু হবে, বাই 2024 থিংস উইল স্টার্ট টার্নিং অ্যারাউন্ড। এটা হচ্ছে আমার মেইন ভিউ আর কি। সো যার লঙ্গার টার্ম ইনভেস্টমেন্ট হরাইজন আছে, যে আমি 3 বছর 5 বছর ইনভেস্ট করতে পারবো, সে কিন্তু এখনও ইনভেস্ট করতে পারে, সমস্যা না। অথবা সে যদি মনে করে যে না, আমি আর একটু কমফোর্ট চাই, আমি আরও 2-3-4 মাস দেখি যে হাউ থিংস আর প্লেইং আউট, তারপর আমি গিয়ে ইনভেস্ট করবো, সেটা হতে ওকে। 23 সালে লং টার্মে স্টকে এন্ট্রি দেওয়া ভালো হবে না 24 সালে ভালো হবে? এটা পুরোপুরি হচ্ছে গিয়ে যে এখন থেকে প্রেডিক্ট করা বলা যাবে না। ওকে। হ্যাঁ, যে স্টকের এন্ট্রির পার্টে আপনার একটা দেখতে হবে যে অর্থনীতি কেমন আছে, বাট অর্থনীতির প্রেক্ষাপটে ভ্যালুয়েশন, আপনি কি কম দামে কিনছেন না বেশি দামে কিনছেন, দুইটা ভ্যারিয়েবলই আপনার ট্র্যাক করতে হচ্ছে। তো আমাদের জন্য আসলে দুটাকেই ট্র্যাক করতে হবে। হ্যাঁ, যে একটা যেটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে, যেটা আগেকার সময় ডিফারেন্স ছিল, ওটা হচ্ছে যে যখন সিচুয়েশন খারাপ হতো, ধর অর্থনৈতিক সিচুয়েশন খারাপ, তখন শেয়ারের দাম পড়তো। আর দাম পড়লে আপনার হয়তো ওয়েট করতে হতো না ইকোনমি ইমপ্রুভ করার জন্য, আপনি এমন দামে পাচ্ছেন স্টকগুলো, আপনি তখনই কিনে ফেলতে পারতেছেন। বাট এখন তো একটা ফ্লোর সেট করা আছে, তো দাম পড়ার ভ্যারিয়েবলটা কিন্তু এখন আর নাই, দামটা ফিক্সড। সো আপনার তার মানে অনলি ভ্যারিয়েবল দ্যাট ইউ ক্যান ট্র্যাক যে ইকোনমিক কি হচ্ছে। সো ওখানে যেহেতু একটা আনসার্টেনটি রয়ে গেছে যে আসলে ইকোনমি, ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ রেট এবং গ্রোথ, তিনও জায়গাতে এক্সট্রা আনসার্টেনটি রয়ে গেছে। আপনি কিন্তু ইজিলি বলতে পারছেন না যে আসলে এখনই কিনা বেটার না পরে কিনা বেটার। এন্ট্রির নিয়ে আমরা যে পরিমাণ কথা বা ভাবনা চিন্তা করি, এক্সিট তার চেয়ে অনেক কম আলোচনায় আসে, বাট এক্সিট ম্যাটার্স। আমরা যাদেরকেই চিনি, আপনার মার্কেট যখন রিসেন্ট পিকে ছিল, কিছু ফান্ড ফ্রি করেছে, দে আর মাচ কমফোর্টেবল সিচুয়েশন। আপনি যদি এক্সিট নিয়ে আপনার এক্সিটের ভালো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আচ্ছা, তো এক্সিটের ব্যাপারে হচ্ছে কি, আমি স্টক লেভেলেও চিন্তা করতে পারি, পোর্টফোলিও লেভেলেও চিন্তা করতে পারি। সো স্টক লেভেলে হচ্ছে টিপিক্যালি আমরা বা ফান্ডে যেভাবে এক্সিট ডিসিশন নেই, যে কোনো একটা শেয়ার আমি একটা রিজনে তো কিনি, কোনো রিজন ছাড়া তো কিনি না, একটা হাইপোথেসিস করি যে ওর পারফরমেন্স এরকম হবে, ওর মার্জিন এরকম হবে। কোনো কারণে যদি হাইপোথেসিসটা নষ্ট হয়ে যায়, বিভিন্ন কারণেই হইতে পারে, তখন আমি চিন্তা করলাম যে না, আমি যে অ্যানালাইসিসটা করে কিনেছি, আমার অ্যানালাইসিসটা ভুল প্রমাণিত হয়েছে, আই নিড টু সেল। এরকমও হয়েছে যে আমি একটা শেয়ার কিনেছি 100 টাকায়, এখন 80 টাকায় চলে আসছে, কিন্তু আমি 80 টাকায় বিক্রি করে দিলাম, কারণ আমার অরিজিনাল রিসার্চের মধ্যেই গলত ছিল, ভুল ছিল। আরেকটা কেস হয় যে আমার অ্যানালাইসিস ঠিক ছিল এবং প্রাইসেও রিফ্লেকশন হয়ে একটু বেশি প্রাইস বেড়ে গেছে। সো এখন বিজনেস ভালো করেছে, বাট যেই পরিমাণ স্টক প্রাইস বাড়ার কথা ছিল তার থেকে বেশি বেড়ে গেছে, তখন এভরিথিং গুড বাট ইটস ওভার ভ্যালুড, ওই সময় আমরা সেল করি। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় যে একটা শেয়ার অ্যানালাইসিস করে কিনলাম, দাম বেড়েছে, ওকে, এখনও আন্ডার ভ্যালুড আছে, বাট আরও কিছু শেয়ার আছে এর থেকে বেশি আন্ডার ভ্যালুড, তখন আমি ওর থেকে কিছুটা, ওখানে আমার ধরুন 10% ওয়েট ছিল, আমি কিছুটা বিক্রি করে 5%-এ নিয়ে অন্যগুলোতে পজিশন বিল্ড করি। এগুলো হচ্ছে আপনার স্টক লেভেলের। আর যেটা পোর্টফোলিও লেভেলে, যেটা আমরা একটু আগে একবার কথা বলছিলাম, যে যখন আমি দেখি যে ইন্টারেস্ট রেট বাড়বে বা এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন হবে এবং হিস্টোরিক্যালি এগুলো প্রফিটেবিলিটিকে ইম্প্যাক্ট করেছে, বা ইন্টারেস্ট রেট বাড়লে স্টক মার্কেট অত ভালো করে না, তখন কিন্তু ওই যে ক্যাশ অ্যান্ড ইকুইটি পজিশনগুলো আমরা অ্যাডজাস্ট করি আর কি। ইভেন ইফ ফুল পোর্টফোলিও আমার মনে হচ্ছে যে না, অত দাম বাড়ে নাই, ফ্রম আ রিস্ক ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ হয়তো আমি ক্যাশ পজিশনটা বাড়াই নাই, তার মানে প্রপোর্শনেটলি সবগুলা শেয়ার থেকে একটু একটু করে কমায় রাখছে। ওই ক্যাশটা বিল্ড করলে যেটা হয় যে মার্কেট পড়লে ইউ ক্যান বাই দেন। ওকে, আপনার হাইপোথিসিস অ্যান্ড আপনার লেসন থেকে যদি আমি কনক্লুড করি যে আপওয়ার্ড ইন্টারেস্ট রেট প্রেশার আছে, এর মধ্যে ইকুইটি ইন্ডেক্স খুব বেশি আশা করার বোধহয় এখন সুযোগ নেই ইন্ডেক্স থেকে, মানে শর্ট অর মিড টার্ম। মানে মেইন পয়েন্ট হচ্ছে কি, আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন যে ইন্টারেস্ট রেট যখন বাড়ছে, ওই অবস্থায় মার্কেট পারফর্ম করার খুব বেশি প্রেসিডেন্স নাই। ওর মধ্যে হ্যাঁ, সেক্টর স্পেসিফিক বা কোম্পানি স্পেসিফিক, একটা কোম্পানি খুব ভালো আর্নিংস দিল, ওর একটা নতুন কোনো নিউজ আছে, ওইটার মুভমেন্ট কিন্তু হয়ে যেতে পারে, কিন্তু ফুল ব্রড মার্কেট কিন্তু লো ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টেই বাড়ে। আসিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন আপনি ব্যস্ত শিডিউল থেকে। দর্শক, আসিফ খান, CFA, চেয়ারম্যান এজ অ্যাসেট ম্যানেজমেন্ট,
উনি অত্যন্ত বিস্তারিত আমাদেরকে তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, ফিলসফি, বর্তমান প্রেক্ষাপট উনি কিভাবে দেখছেন এবং কিভাবে ইনভেস্টমেন্ট করবেন এগুলো বললেন। আমরা কিছু লেসন নিতে পারি। পার্টিকুলার স্টকে অনেক অপরচুনিটি থাকতে পারে, পার্টিকুলার সেক্টর থেকে সুযোগ থাকবে, রিস্ক থাকবে, কিন্তু যে সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ এখানে পুরো বাজার যেটাকে ব্রড ইন্ডেক্স বলি সেখানে খুব বড় র্যালি এক্সপেক্ট করা ঠিক হবে না আর কি। পরের পর্বে দেখা হচ্ছে।